সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকার বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আভাস উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এরপর জানাবো, ফান্দে আটকে গেল ইসরায়েল, অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামলা, ইসরায়েলের 4 সেনা নিহত। আরও থাকবে, হেরে গেল কি ইউক্রেন, অবশেষে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইয়েমেন ও ইরাকে প্রতিরোধ যোদ্ধাদের যৌথ হামলা, এবার কেঁপে উঠল ভূমধ্যসাগর ও লোহিত সাগর। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে আমেরিকার ভূমিকার কারণে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, বলছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তা পাক জং চন বলেছেন, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। পাস্টোরের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের ওপর মার্কিন চাপে পরিণতি ভালো হবে না। এর ফলে রাশিয়া আরও শক্ত প্রতিক্রিয়া দেখতে পাবে এবং যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। গত 20 এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে $6080 কোটি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এদিকে উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কিম কাং ইল বলেছেন, কোরীয় উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা। এর মধ্য দিয়ে পিয়ংইয়ং এর সামনে প্রতিরোধের এক নয়া দ্বার উন্মুক্ত হয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ঘোষণা করেছেন, বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া অংশ নিতে চলতি মাসের জুনে শেষ হয়েছে, বুসান বন্দরে প্রবেশ করেছে। ইউক্রেনে মার্কিন ভূমিকার কারণে নতুন বিশ্বযুদ্ধের শঙ্কা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে। এর ফলে রাশিয়া আরও শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে, যা বিশ্ব পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা, গাজায় 4 ইসরায়েলি সৈন্য নিহত। ইসরায়েলে ব্যবহৃত অস্ত্র দিয়ে ইসরায়েলি সৈন্যদের ওপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। গতকাল এর মাধ্যমে তারা 4 ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে। গতকাল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদস ব্রিগেড একটি বিবৃতিতে জানায়, তারা সোজাইয়া এলাকায় ববি ট্র্যাপ একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সৈন্য নিহত এবং 5 জন আহত হয়েছে। তারা জানায়, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনও স্বীকার করেনি। তবে ইসরায়েল জানিয়েছে, পুরো গাজায় গত 24 ঘন্টায় তাদের 1 সৈন্য নিহত এবং 9 জন আহত হয়েছে। লেবানন ভিত্তিক আন্দোলন হিজবুল্লাহ বলেছে, লেবাননে ইসরায়েলি হামলায় তাদের 4 যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েল একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। ইসরায়েল সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক 35টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে। এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে, কোনো আহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধ শেষ করতে পরিকল্পনা প্রস্তুত করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে, সেভাবে তিনি একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করেছেন। গতকাল জেলেনস্কি বলেছেন, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্লোভানিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসারের সঙ্গে কিয়েভ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এটি আমাদের কাজ করার কূটনৈতিক পথ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো প্রকাশ্য আলোচনা চলছে না। জেলেনস্কি ও রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির শর্তাবলী দুই পক্ষের মধ্যে মতভেদ আগের মতোই রয়েছে। জেলেনস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের অবস্থানের পক্ষে সমর্থন জাগানো, তবে সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। সুইজারল্যান্ডে জেলেনস্কির সঙ্গে 2 দিনের শীর্ষ সম্মেলনে 90টির বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। তাদের অধিকাংশই একটি চূড়ান্ত ঘোষণায় সম্মত হয়েছেন, যেখানে যে কোনো চুক্তির মাধ্যমে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু ভারতের মতো কিছু প্রধান দেশ এতে রাজি হয়নি এবং রাশিয়ার মিত্র চীনের মতো অন্যরা মস্কোকে আমন্ত্রণ নাও দেওয়ার প্রতিবাদে শীর্ষ সম্মেলন বয়কট করেছে। ইউক্রেন বারবার বলেছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এর মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ রয়েছে, যা মস্কো 2014 সালে সংযুক্ত করেছিল। অন্যদিকে পুতিন ইউক্রেনকে পূর্ব দক্ষিণাঞ্চলে আরও বেশি এলাকা খালি করে কার্যকরভাবে আত্মসমর্পণের দাবি করেছেন। ব্রাসেলসে বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন তিনি কয়েক মাসের মধ্যে একটি বিশদ পরিকল্পনা উপস্থাপন করবেন। সেনা ও বেসামরিকদের মধ্যে হতাহতের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেছেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। এদিকে রুশ সেনারা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে। আরেকটি চট্টগ্রাম গতকাল দখলের দাবি করেছে তারা দখল করেছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 রাশিয়ার দখলে রয়েছে। 2022 সালে আরো 4টি অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছিল মস্কো, যার কোনোটি তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে না। ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার উপর নির্ভর করে। তবে কিয়েভের সেনারা 2 বছরেরও বেশি সময় ধরে লড়াইয়ের পরে অস্ত্র ও জনবল সংকট এবং ক্লান্তিতে ভুগছে। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে ইয়েমেনের পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালার কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জনাথন মায়েরনস্কো নামের আকৃতি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটি সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ছিল মায়েরস্কো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইহুদিবাদ ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আরেকটি জাহাজেও হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লোয়ানিনসেও অভিযান চালায় ইয়েমেন। বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই অভিযানটি গতকাল সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। আমেরিকা কার্যত যুদ্ধে ছড়িয়ে পড়েছে বলছে রাশিয়া। মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রকে তলব করা হয়েছে। পার্স টুডে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ডেকে এনে বলা হয়েছে, আমেরিকা অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ক্রিমিয়ার সেভাস্তোপলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATSMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন। এতে 2 জন শিশু সহ অন্তত 4 জন নিহত এবং 1.5 শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গুচ্ছবোমা ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 4টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATMSS ক্ষেপণাস্ত্র প্রভাবিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র শহরের আকাশে বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এই ঘটনাগুলো ঘটে গেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে, যার অর্থ হলো যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী।